আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অনেক আলাপ হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনার দিক থেকে যখন ইন্ডিয়ান সংবাদ মাধ্যমে জানানো হয়েছে তিনি মাথা উঁচু করে দেশে ফিরতে চান, তিনি বলছেন যে আমার জন্য যে প্লেন দিয়ে গেছো সেই প্লেন পাঠাও। তিনি বলছেন আমি গিয়ে আইনি দিক মোকাবেলা করব। সেই সময় থেকেই আলাপ আলোচনা শেখ হাসিনাকে আদৌ ফিরবেন কি ফিরবেন না। তবে তার মধ্যে দিয়ে এই আলাপটা খুব জোরালো যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের তার নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে কিনা। অনেক সময় নাম এসছে তার পুত্র এবং কন্যা সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, যে এই দুইজনের কেউ একজন কি আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন কিনা। আপনারা দেখেন, একটু যদি আমরা পেছন ফিরে তাকাই, আমরা গত কয়েকদিন আগে আপনাদেরকে একটা আলোচনায় বলেছি যে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ, এই ধারণাটা নস্যাৎ হয়ে গেছে, রিফাইন্ড আওয়ামী লীগ আর নাই। কিন্তু আলোচনাটা উঠেছিল কোত্থেকে? আলোচনাটা উঠেছিল এই যে এখনকার সংসদ সদস্য, অটোপাস সংসদ সদস্য বলি আমি, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তারা তাদের ফেসবুক পোস্টে জানিয়েছিল যে তাদেরকে ক্যান্টনমেন্টে আমন্ত্রণ জানিয়ে বা ডেকে নিয়ে সে সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রিফাইন্ড আওয়ামী লীগের ধারণার কথা বলেছিলেন এবং রিফাইন্ড আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, এই ধরনের আলাপ আলোচনা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ যে এটাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে এবং আওয়ামী লীগ যে এই রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা গ্রহণ করেনি, এটা না আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ে না আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে, সেটা মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেছে। এই সময়ে আওয়ামী লীগ নিয়ে যথেষ্ট খোঁজ খবর রাখেন। আওয়ামী লীগ বিরোধী শিবির দাবি করা হলেও বাংলাদেশের সাংবাদিকতায় অন্যতম একজন পথিকৃৎ তিনি হচ্ছেন মতিউর রহমান চৌধুরী, মানব জীবনের সম্পাদক। তার একটি ইন্টারভিউটি দ্য পোস্টে, সেই ইন্টারভিউ ধরে বেশ কিছু তথ্য আমাদের সামনে, এবং সেগুলো নিশ্চয়ই একটা যুগোপযোগী, সময় উপযোগী কিছু ইনফরমেশন ক্যারি করে। তিনি বলছেন শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু পদত্যাগ পত্র দিতে পারেননি। 3 পৃষ্ঠার এই পত্রে পদত্যাগের কারণ উল্লেখ ছিল, শেষমেশ ভ্যানিটি ব্যাগে করে সেটি নিয়ে যান মতিউর রহমান চৌধুরী, সম্পাদক, মানব জমিন। এই একটি তথ্য আমি আলোচনা করতে চাই আপনাদের সামনে। আরো আলোচনা করতে চাই, মতিউর রহমান চৌধুরী বলছেন সর্বশেষ শুনেছি উনি ওনার ছেলেকে কিংবা মেয়েকেও দায়িত্ব দিতে চান না। মানে শেখ হাসিনার কথা বলছেন, যতদিন বেঁচে আছেন শেখ হাসিনা উনিই থাকবেন। আপনারা খেয়াল করে দেখেন যে বাংলাদেশের তৃণমূলের যে আওয়ামী লীগ আছে, যদিও প্রথম আলো একটা ভিন্ন রকম পরিস্থিতি, ভিন্ন রকম রিপোর্ট করেছিল যে তৃণমূলের আওয়ামী লীগ নাকি শেখ হাসিনাকে চায় না, আওয়ামী লীগের আদ্যপান্ত কাউকে চায় না। কিন্তু তৃণমূলের টেস্ট যারা বুঝে, যারা সোশ্যাল মিডিয়ায় চোখ কান খোলা রাখে, আমরা সাংবাদিকতার জন্য যারা বিভিন্ন সূত্রের খবর রাখি, তারা জানি যে তৃণমূল আওয়ামী লীগ এই কথা শুনতেই পারে না যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ হবে। তাদের মধ্যে একটা কিরকম যেন ইমোশন, ওই যে সমালোচকরা বলে যে কি আওয়ামী লীগ একটা ধর্ম, বা 32 নম্বর তাদের কেবলা, শেখ হাসিনা তাদের নবী পর্যায়ের, বা শেখ মুজিবুর রহমান তাদের নবী পর্যায়ের। অনেক অর্থ যদি বলেন ব্যাপারটা তাই, কারণ আমি বলেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলে ধর্মের বাইরে তাদের দলের প্রতি যে আনুগত্য, এইটা একটা অন্যরকম বিশ্বাসের পর্যায়ে। ফলে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার দম আছে তখন কেউ কল্পনা করে না। বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত বেগম খালেদা জিয়া বিহীন বিএনপি কেউ কিন্তু একবারও বলেনি। তিনি শেষ বিন্দু পর্যন্ত যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি বিএনপি কার্যক্রমে অংশ নিয়েছেন, অন্তত সেই ক্যান্টনমেন্টে যে গিয়েছেন সেটা তো বিএনপির কার্যক্রম হিসেবে। আর শেখ হাসিনার পদত্যাগ নিয়ে আজকে না হোক ভবিষ্যতে কোনো একদিন বড় আইনি জটিলতা তৈরি হবে, এটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। ফলে আওয়ামী লীগ নিয়ে একটাই আলোচনা এখন থাকবে, সেটা হলো শেখ হাসিনা কি ফিরে আসছেন কি আসছেন না, আসলে তিনি কিভাবে আসছেন। বাংলাদেশি হিসেবে না, এরা বাংলাদেশি, তারা প্রকাশ্যে টিভির সামনে বলতেছে তারা বাংলাদেশি। তারা কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 8 মাস, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর যাবৎ ভারতে থাকতেছে, তারা নিজেরা বলেছে। তো এগুলো ঠেকাবে কেন বিজেপি? বাংলাদেশের মানুষকে বাংলাদেশ ফিরিয়ে আনবে, এটা তার নাগরিক দায়িত্ব। আপনি তো রোহিঙ্গাদের ঠেকান নাই, আপনি তো রোহিঙ্গার মতো অশিক্ষিত বর্বর সন্ত্রাসী জঙ্গিদের তো আপনি ঠেকান নাই।
তাদের জন্য আপনি ওয়েলকাম জানিয়েছেন, সারা বাংলাদেশের মানুষ মিছিল করেছিল, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি গণজাগরণ মঞ্চের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। বাইতুল মোকাররম তো একেবারে, বাইতুল মোকাররম গরম ছিল তাদের ওয়েলকাম জানানোর জন্য, সরকার সহ। তো তাহলে সেখানে আপনি রোহিঙ্গাদের আপনি পাসপোর্ট দিয়ে দিয়েছেন, 1 লক্ষ রোহিঙ্গার, আর নিজের দেশের মানুষকে আপনি কেন সীমান্তে ঠেকাবেন? আমার তো মাথায় এটা ঢুকতেছে না। মানে আপনারা কি জামাল পিরা পাগলা হয়ে গেলেন সবাই? ডিমের আলে 3টায় চাইতেছেন, ব্যস্ত আছেন, 5টায় বেচতে চান না। ঘটনাটা কি? ডালমে কুছ তো কালা হ্যায়। আপনার, আমার, চাচা, ভাতিজা, মামা, ভাগ্নে, খালু, প্রতিবেশী, গ্রামের লোক, দেশের লোক, জেলার লোক, অঞ্চলের লোক ভারতে গিয়ে আছে। ভারত গোমূত্র খাওয়ার দেশ, ভারত হাগে মুতে রাস্তায়, সেই ভারতে কষ্টের জীবনযাপন করতেছে। রোহিঙ্গাদের জায়গা দিতে পারি, আর আমার বাংলাদেশি মুসলমান ভাই তার উপরে আবার হিন্দুরা আসে নাই তো ভাই। বাংলাদেশি হিন্দুরা আসতেছে না ওইখান থেকে পালিয়ে। কারা আসতেছে? মুসলমান। একদিকে আপনার বাংলাদেশি ভাই, আরেকদিকে মুসলমান। মুসলমান ভাই ভাই জায়গা দিবেন, কেন আপনি বিজেপি কে দিয়ে ঠেকাবেন? ওয়াই? এটা তো একটা বাটপারি, এটা তো একটা বদমাইশি। আমাদের আসিফ সার মহামান্য উপদেষ্টা বলেছিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বেকার হয়ে যায় বাংলাদেশে, একটা অভিযোগ নেই। একটাকেও তো দেখলাম না যে কোন সীমান্তে দিয়ে পুশব্যাক করতে ইন্ডিয়াতে, দেখিনি আমরা। কিন্তু এখন বাংলাদেশকে, ভারতকে দেখতেছি লক্ষ লক্ষ বাংলাদেশিদের এখন পাঠানোর জন্য, বাংলাদেশি মুসলমানদের বাংলাদেশে পুশব্যাক করার জন্য তৈরি হচ্ছে তারা। এবং তারা দেখতে কারা যেন বলে যে ওইখানে কেউ যায় না। এমনকি কলকাতা বদমাইশ কিছু বাম, কিছু জালিয়াত বাম, কিছু ফেকুব বাম, কিছু চিঙ্কুব বাম, কিছু মিল্লাত বাম, কিছু জালিয়াত সেকুলার লম্বা লম্বা কথা বলেছিল যে একটাও ঘুষপেটিয়া নাই, একটাও অনুপ্রবেশকারী নাই। কানটা ধরে এখন তাদের হাকিমপুর সীমান্তে, হাকিমপুরি জর্দাদের পান খাওয়া এখানে দাঁড় করানো দরকার। এখন সীমান্তগুলোতে কি দেখতেছে, টিভিতে কি দেখাচ্ছে? এখন সেই কলকাতা সিংকুমামেরা কোথায়? যারা বলে ঘুষপেটিয়া নাই, তারা এখন কোথায় আমরা জানতে চাই। সেই লম্বা লম্বা কথা বলা লোকগুলো কোথায়? একটা ঘুষপেটিয়া নাই। টিভিতে আইসা, তারপর ফেসবুকে আইসা, ইউটিউবে এসে চিকরা চিকরি করতো, লাইভ এসে বলতো। আর বাংলাদেশ তো একটা প্রতারণা করতেছে তার জনগণের সাথে। আপনি বা আমরা 3 জন আছি, আমাদের যাদের আমরা চিনি না তারে আমার ঘরে জায়গা দিলাম, কিন্তু যে আমার আত্মীয় তারে জায়গা দেন, এটা কোন ধরনের বাটপারি? আপনি রোহিঙ্গাদের জায়গা দিতেছেন যারা এই দেশের নাগরিক না, তাদের পাসপোর্টও দিয়েছেন, আর আপনি বাংলাদেশিকে বাংলাদেশে ঢুকতে দিবেন না। এটা তো অন্যায়, চূড়ান্ত অন্যায়। কারা যেন বলে সীমান্তে কেন আটকাবে আমাদের, কারা যেন বলে আপনি আপনি গরু চোর, মুরগি চোর, ছাগল চোর, তারপর গম সার চোর, চামড়া চোর, তারপর শাড়ি চোর, ফেনশেডিল চোর, এই চোরা কারবারিদের পক্ষে আপনি গীত গান, হাই হোসেন করেন। ফেলানির চাচা, মামা, খালুরা এখন কোথায়? তারা এখন কোথায়? আপনি ফুলের মালা, আপনারা তো ওখানে একটা রাস্তা করবেন, পাকারা লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাদের আনবেন। চিৎকার চেঁচামেচি করেন কেন? কেন বলেন যে ভারত সন্দেহজনক অনুপ্রবেশকারীদের ফেরত? আরে ভাই, এগুলো সব বাংলাদেশি মুসলমান, আপনি তাকে কেন নিবেন না এখন? কি কারণে? এটা তো আর একটা বদমাইশি। বাংলাদেশের মানুষ যে কত বড় বদ, এবার কিন্তু ধরা পড়ে গেছে। বাংলাদেশের বামেরা যে কত বড় বদ, এবার কিন্তু ধরা পড়ে গেছে। আমি কালকে নাকি পরশুদিনই বলেছিলাম যে দেখবেন বামপন্থীরা এখন আর জালিয়াত সেকুলাররা মানবাধিকারের দোহাই দিয়ে বলবে এদের পাঠায় না, পাঠায় না। শুনলাম আজকে নাকি শুরু করে দিছে এই ভারতের জালিয়াত বামেরা। কিন্তু আমি শেখ ফরিদকে জায়গা দিবেন? ভারতের জালিয়াত বামকে বলেন আমি শেখ ফরিদকে ভারতে ইলিগেল গেলে আমাকে 1 সেকেন্ড বাইরে থাকতে দিবে কিনা ভিসা ছাড়া? আমি শেখ ফরিদ দিল্লিতে থাকলে, আমি শেখ ফরিদ কেরালাতে থাকলে, আমি শেখ ফরিদ কলকাতায় থাকলে, পশ্চিমবঙ্গের তৃণমূলেরা আর বামপন্থীরা আমার পাসপোর্টে কখন ভিসা শেষ হবে রেডিও পয়সা থাকতো ধরার জন্য, আমার পুলিশে দেওয়ার জন্য। আর এরা অবৈধভাবে গেছে, তাদের পাঠায় দিতেছে তাদের সরকার। তৃণমূলের বুক ফেটে যাইতেছে, জালিয়াত বামদের বুক ফেটে যাইতেছে, জালিয়াত সেগুলাদের বুক ফেটে যাইতেছে। আমারা থাকতে দিবে? আমার কিন্তু দিবে না। কারা দিবে না? হিন্দুত্ববাদীদের কথা বাদ দিলাম, ওরাও বরং দিবে না, ওরাও দিবে না। কিন্তু এই যে যারা সিংকুবাম এখন এই যে বাংলাদেশ থেকে যারা গেছিল,
ঘুষপেটিয়া হয়েছে, অনুপ্রবেশকারী, তাদের পক্ষে জনমত গঠন কোর্টে গেছে, আরেকজন কোর্টে গেছে, কংগ্রেসের এক নেতা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে গেছে, এদের ঠেকাও। আমি শেখ ফরিদ, আমার ভিসার মেয়াদ একদিন ওভার হইলে আমার থাকতে দিবে, আর আমার হাত পা বাইন্ধে জেলে ওঠাবে এই তৃণমূলেরা, এই কংগ্রেসীরা, এই সিপিএম বামপন্থীরা। কেন? কারণ হইল এই যে যারা ঘুষপেটি আছে, তাদের আন্দোলনে সহযোগিতা করে, ভোটে সহযোগিতা করে, জঙ্গিবাদের সহযোগিতা করে, সেই জন্য এদের জন্য এমন হয় যারা জামাইয়া ধরে রাখতে চায়, জামাইয়া ধরে রাখতে চায়, জামাইয়া ধরে। কিন্তু আমারে কিন্তু জায়গা দিবে না, নিশ্চয় থাকেন আপনি। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো কংগ্রেসের নেতাকে বলেন, কর্মীকে বলেন, আমরা থাকতে দিবে কিনা? দিবে না। ইলিগাল কেন, লিগাল থাকতে দিবেন। আমি শেখ ফরিদ আপনাকে বললাম, এরা যদি আমার কোথায় আছে এটা জানতে পারে, আর আমি যদি পশ্চিমবঙ্গে থাকি, ভিসা করে থাকলেও আমরা থাকতে দিবে না। ওইখানে ভোট দেওয়া তো দূরের কথা, ইলিগাল থাকা তো দূরের কথা, আমার এই লক্ষ্মী ভান্ডার তো দেওয়া দূরের কথা। আজকাল আজ তো বাংলাদেশি মুসলমান পুরুষেরা লক্ষ্মী ভান্ডারে টাকা পায়, কি অদ্ভুত ব্যাপার। এবং এদেরকে ভোটার আইডি কার্ড কারা বানিয়ে দিয়েছে? তৃণমূল। তারা বলতেছে, স্বীকার করতেছে, কারা বানিয়ে দিয়েছে নামও বলে। কুমিল্লার, কুষ্টিয়ার, সলিমুদ্দি, কলিমুদ্দি, কামাল, জামাল, হাসমত, এরা কেরালায় কিভাবে চলে যায়, চেন্নাই কিভাবে চলে যায়? এরা তো ভাই নিজের ঢাকা শহর ঠিক মতো চেনে না, ওইখানে কিভাবে গেল? এদের কাগজ কে বানিয়ে দিল? এই হচ্ছে ভারত আর বাংলাদেশ। এখন বাংলাদেশের লোকেরা তাদের নিতে চায় না। কেন বা নিবা না ভাই? ভারত তো এদের বের করে দিবেই। কারণ এরা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ। ভারতের সার্বভৌমত্ব, ভারতের সভ্যতা, ভারতের ধর্ম, ভারতের সংস্কৃতি, সবকিছুর জন্য এই বাংলাদেশি মুসলমানেরা ঝুঁকিপূর্ণ। এ তো বের করে দিবেই। কেবল তো শুরু, এখনই চেঁচামেচি শুরু হয়ে গেছে বিজেপি। আরে ভাই, ওখানে নেটো বাহিনী সীমান্তে রেখেও আর ঠেকাইতে পারবেন না। পাঠাবেই ভারত, এবং পাঠানো উচিত, পাঠানো উচিত। কেন পাঠাবে না? আপনার ভাই বেরাদার আমার ঘরে কেন থাকবে? আপনার ভাই বেরাদার কেন ভূঁইয়া সাহেবের ঘরে? আপনার ভাই বেরাদার আপনার ঘরে থাকবে। আপনি মানুষের ভাই বেরাদার শালা সম্বন্ধীকে জায়গা দিবেন, আর আপনার ভাই বোনের আপনি জায়গা দিবেন না আপনার বাড়িতে? এটা কেমন ভাই আপনি? এই বাংলাদেশি মুসলমানরা কিরকম মুসলমান? নিজের দেশের নাগরিকদের জায়গা দিবে না, বিজেপি মোতায়েন করতেছে। ঘটনাটা কি? বাটপাড়ির তো একটা সীমা থাকা দরকার। এগুলো হাস্যকর। বাংলাদেশের মুসলমানরা যা যা করতেছে, বাংলাদেশের রাজনীতিবিদরা যা যা করতেছে, নিজেদেরকে হাস্যকর হিসেবে সমাজে তুলে ধরতেছে, রাষ্ট্রে তুলে ধরতেছে, বিশ্বে তুলে ধরতেছে। আপনি রোহিঙ্গাদের জায়গা দিবেন, কিন্তু বাংলাদেশি মুসলমানদের, আপনার দেশের লোক ফিরে আসবে, জায়গা দিবেন না। ওইখানে একটা রাস্তা, বরং এই দেশের সরকারের উচিত ভারতকে বলা যে আমার জনগণ আমাকে ফেরত দাও, আসতে দাও, রিকোয়েস্ট করা উচিত। এদের সামনে ক্যাম্প বানায় রাখেন, 12 লক্ষ রোহিঙ্গা রাখতে পারবেন। নিজের বাংলাদেশে ফাইজলামি করার তো একটা মাত্রা থাকা উচিত। তবে ভণ্ডামি কিন্তু ধরা পড়ে গেছে সবার। আপনি কল্পনা করেন যে কুষ্টিয়ার লোক, কুমিল্লার লোক, কেরালা, কল্পনা করতে পারেন কলকাতার লোকই কেরালা যায় না, কুষ্টিয়ার লোক কেরালা চলে গেছে। প্রথমত আরেকটা কথা বলেছেন আমাদের ভূঁইয়া সাহেব, যেহেতু অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, কোনো সন্দেহ নাই এদের খারাপ। তো যত খারাপ মনে করতেছেন তত খারাপ না। এরা অশিক্ষিত, কম শিক্ষিত মানুষ। কারণ বাংলাদেশে একটা ডেলিভারের বেতন হলো হাইস্ট 500, 600, 700 টাকা। ভারতে একটা ডেলিভারের ন্যূনতম মজুরি হচ্ছে, মানে যে আধা দক্ষ তার 600 রুপি। পশ্চিমবঙ্গ, বিহার আশেপাশে কাজ করলে 1000 রুপি, আর কেরালা, দিল্লিতে কাজ করলে 1500 থেকে 2000 রুপি। এখন ইকুইভ্যালেন্ট করেন কত টাকা মাসে আসে। আপনি গরিব মনে করতেছেন? আমার এগুলো রিসার্চ আছে, তাই বলতেছি। দিল্লিতে একটা লোক কাজ করলে মিনিমাম 1500 রুপি বেতন পাবে। 1500 রুপি মানে কি? 45,000 টাকা বেতন। 45,000 মানে বোঝেন? প্রায় 55,000, মানে 50,000 টাকার উপরে। এবং থাকে তারা বস্তিতে, কারেন্ট বিল ফ্রি। দিল্লিতে যারা গেলে থাকে মুসলিম এরিয়াতে, কারেন্ট বিল দিতে হয় না, বাসা ভাড়া নাম মাত্র। যা কামাই করে তার তার অর্ধেকের বেশি বাংলাদেশে পাঠায় দেয়। এগুলো আপনারা জানেন না, এমনকি অনেক ভারতীয়ই জানে না। আর মানবাধিকারের কথা বললেন, আমি প্রশ্ন করলাম তো আমাকে যাইতে, আমি এখন আমার পরিচয় প্রকাশ করি, আমি কোথায় আছি প্রকাশ করি, আমার থাকতে দিবেন একদিনই লিগেন? বললামই তো, আমার পাসপোর্টের কপি তারা সংগ্রহ করেছিল। এটা কত কঠিন কাজ। আমার পাসপোর্টের কপি পশ্চিমবঙ্গের নেতাদের কাছে কিভাবে চলে যায়? কারণ তারা দেখেছে যে আমার মেয়াদ কতদিন আছে। তারা তালে তালে ছিল যে কখন শেষ হবে, কখন পরিধি ধরবে। বৈধভাবে যাওয়ার পর আপনারা হারগিন দিয়ে খুঁজেন।
আর রোহিঙ্গাদের জন্য মানে বাংলাদেশের যেগুলো রোহিঙ্গা মুসলমান মানে এগুলো বলতেছি কেন, এটা তার ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী, তাদের জন্য মানবাধিকার জায়গা ওঠে, আমার মানবাধিকার নাই, আমার মানবাধিকারের কথা মনে হয় না। বাংলাদেশের মুসলমানদের মানবাধিকারের জন্য পশ্চিমবঙ্গ এবং কংগ্রেসের দিল্লির তারা হাই হোসেন করতেছে। বাংলাদেশের হিন্দুদের জন্য তো কংগ্রেসের কোন নেতাকে হাই হোসেন তো দূরের কথা, মুখে একবার নাম নিতে শুনলাম না তো। বাংলাদেশের হিন্দু মতুয়া রাজা এখন নাগরিকত্ব পায় নাই, কংগ্রেসের কোন নেতাকে কথা বলতে দেখেছেন কেন্দ্রীয়? কিন্তু আরে কি সিম্বল সাহেব, কংগ্রেসের বিখ্যাত নেতা মন্ত্রী, তিনি চলে গেছেন হাইকোর্টে। আর আমি শেখ ফরিদ যদি ভারতে ইলিগাল ধরা পড়ি, আমার জেলে ঢোকানোর জন্য তারা হাইকোর্টে যাবে। কারণ কি? কারণ আমার বক্তব্য তাদের পক্ষে যায় না, আমার বক্তব্য ভারত রাষ্ট্রের পক্ষে যাবে, ভারতের সভ্যতার পক্ষে যাইতে পারে, সংস্কৃতি ধর্মের পক্ষে যাইতে পারে। আবারও বলছি, হিন্দু ধর্ম বললে বলছি ভারতীয় ধর্ম সংস্কৃতির পক্ষে চলে যেতে পারে। কিন্তু তখন কিন্তু আমার কংগ্রেসের নেতারা থাকতে দিবে না, পারলে কিন্তু বাইন্দা নিজেরাই লটকাইতো আমারে। আমরা কিন্তু জানি হঠাৎ করে এদের জন্য দিল এত বেচেন হয়ে গেল কারণ কি? আর বললেন সংখ্যার পরিমাণ কিভাবে গেল, আপনারা প্রশ্ন করেছেন। ভাই এত বড় একটা বর্ডার কিভাবে গেল? মানে পাইকারি যাওয়া যায়, 5,000 টাকা না, 1,000 টাকা দিলে বর্ডার ক্রস করা যায়। এবার আমি জীবনে যখন প্রথম গেছি তখন কত টাকা দিয়ে গেছি শুনলে আপনারা আসবেন, 80 টাকা দিয়ে বর্ডার ক্রস করেছিলাম ত্রিপুরা দিয়ে। কলকাতা দিয়ে সব প্রথম যখন গিয়েছিলাম 200 টাকা লাগছিল মাত্র, আর ফেরার সময় লাগছিল 800 টাকা। আর ওইখানে যাওয়ার সময় 80 টাকাতে ঢুকছি, আসার সময় 200 টাকাতে ঢুকছি। আরেকবার ত্রিপুরাতে তো আমি হেঁটে হেঁটে চলে আসছি, একেবারে তাও কোন দিক দিয়ে জানেন? একেবারে ইমিগ্রেশন ওই দিক দিয়ে হাইটে উল্টা করে চলে আসছে, আমি টাকা ছাড়াই চলে আসছি। একবার অনেক আগের কথা বলতেছি, 20-25 বছর আগের কথা বললাম। আর এখন তো আপনি কত 1,000 2,000 5,000 টাকা দিলেই হবে ওইখানে কাজ করার জন্য। যে কপিল সিম্বল, যে বড় উকিল কংগ্রেসের, বিরাট বড় বাটপার একটা উকিল, মানে সবসময় উকালতি করবে আর হারবে, মানে টাকা নিবে আবার হারবে, দারুণ ব্যবসা, এবং সবচেয়ে দামি উকিল। মানবাধিকারের কথা বলতেছে না কপিল সিম্বল, এটা তার ব্যবসা। বাংলাদেশে মুসলমানদের জন্য তার মানবতা জায়গা উঠছে। এরা তো সেই নেতা যারা পাকিস্তানে ভারত সরকার যখন হামলা করে, ভারতের বিমান বাহিনী, এই কলকাতার বামেরা কৈফিয়ত চায়। ঠিক আছে, এরা তো সেই বাম। ভারতের ভিতরে ভারত বিরোধী প্রচুর, শুধু মুসলমান না, অসংখ্য ভারত বিরোধী হিন্দু রয়েছে, বিশেষ করে যারা বামপন্থী। তারা তারা 95% হচ্ছে ভারত বিরোধী, সরাসরি এরা ভারত বিরোধী, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, ভারতের মানচিত্রের বিরুদ্ধে, ভারতের জাতীয় সঙ্গীত বিরুদ্ধে, ভারতের সংবিধানের বিরুদ্ধে। হিন্দুত্ববাদের বিরুদ্ধে তো তারা থাকবেই, তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে তো তারা থাকবেই, কিন্তু ইসলাম ধর্মের বিরুদ্ধে যাবে না, মুসলমানদের বিরুদ্ধে টু শব্দটি কোনোদিন করবে না। তারা দেখবেন গরুর মাংস প্রকাশ্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্য গরুর মাংস খায় প্রমাণ করে তিনি সেকুলার। ভাই একটু শিওর নেন না, এখানে নেন না 2 টুকরা, একটু শিওর নিয়ে খায় দেখেন। আলিমুদ্দিন স্ট্রিটের আসে টিপু সুলতান মসজিদের যে ইমাম না, ফুটবলের মতো কিক মেরে কলকাতা ছাড়া করে দিবে। সেই ভয় গরুর মাংস খাবে, শুকর খাবে না, গিদর খাবে না, ওটা আমরা জানি ভণ্ডামি তাদের। এখন তাদের, আর বাংলাদেশ থেকে যারা বলছে যায় না, এরা সবাই কাজের জন্য গেছে সেখানে। লক্ষ লক্ষ, আপনি বলতেছেন যে এত না, আরে ভাই আজ থেকে 25 বছর আগে 2001 2 3 সালেই জানি যে ওখানে 50 লক্ষ লোক থাকে ভারতে। আর এখন তো আরো বাড়ছে, কমে নাই কোনোদিন। সীমান্তে চোরাকার বাড়ি দিয়ে ভারতের চোরাকার বাড়ির ভাত পেটে ঢুকে তারপরে তারা ভোট দেয় জামাত ইসলামের, পাকিস্তানের। দিবে কেন? 26 লক্ষ ভারতীয় এই মুহূর্তে পাঠায় দেয়, ভারতে পাঠায় দেয়। আচ্ছা, এখন যদি অমিত শাহ দাবি করে আমার 26 লক্ষ নাগরিক ফেরত দাও, কিরকম বিপদে পড়বেন? যদি বলে তুমি আমার 26 লক্ষ নাগরিককে বন্দি করে রাখছো, এবার কি করবেন? ভাই 26 জন পাঠাইতে পারছেন? আচ্ছা 26 বাদ দেন, 2 + 6 8 জন, 8 জন ভারতীয় নাগরিক পাঠানোর মুরত এই আসিফ নজরুল বা মুস্তাফা সরকার আছে নাই, তো পাবেন কোথায় আপনি? ভারতীয়রা তো পাগলা হয় নাই তো। ভারতীয় মুসলমানরাই কোনোদিন বাংলাদেশে আসবে না, আর ভারতীয় হিন্দুরা আসবে বাংলাদেশে। পাগলা কুত্তায় কামড়াইছে, পাগলা কুত্তায় কামড়াইছে। 40 টাকা কেজি আঙ্গুর খাওয়া বাদ দিয়ে বাংলাদেশে 300 টাকা কেজি আঙ্গুর খাবে। পাগলা কুত্তায় কামড়াইছে। 80 টাকার কেজির আপেল রেখে 100-250 টাকার আপেল খাবে। পাগলা কুত্তায় কামড়াইছে। 50 টাকা দিলে মদের বোতল পাওয়া যায়, ওখানে 5,000 টাকা দেখাবে। পাগলা কুত্তায় কামড়াইছে। তাদের ভারতে যাবে, ভারতের মানুষজন বাংলাদেশে আসবে, তাদের ইনকামের অবস্থা কম আছে। আর যারা আছে তারা ভিসা নিয়ে, তারা টেকনিক্যাল, তারা দক্ষ মানুষ, আমাদের ঠেকা তাই তারা আছে। বাংলাদেশের মতো কাজ একটা হিন্দু লোক
একটা ভারতীয় হিন্দু বা মুসলমান বের করেন যারা এখানে কাজ করার জন্য আসছে, একটা একটা। ওরা তো দাবি করতেছে 1.5 কোটি 2 কোটি 3 কোটি। আপনি একটা মুসলমান বা হিন্দু বের করে দেন যে ভারত থেকে বাংলাদেশে এসে কারো বাড়িতে কাজ করতেছে, একটা পারবেন? পারবেন না। ওই যতই ভারতের গালি দেন যে তারা হাগে মুতে রাস্তায় উটের কি গরুর মুত খায়, আপনারা সব একেবারে আমেরিকার বার্গার খান, বুঝতে পারছেন? একটা দেখেন তো দেখি, সব এই যে বাংলাদেশেরই মুসলমান ভাই বেড়াদার ওই উটের মুত খোর, কি কই গরুর মুত খোর, আর ওই রাস্তায় হাগে মুতে তাগর বাড়ি যা কামের বেটি হয়ে কাজ করতেছে। শুধু তাই না, একটা জিনিস আপনাকে বলি, সবচেয়ে বেদনাদায়ক, লজ্জার, দুঃখের, কষ্টের, ভারতের যে বেশ্যালয়টা পশ্চিমবঙ্গে, সেটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আয়তনে, সংখ্যাতেও অনেক বেশি। সেখানে আপনি কি জানেন, আজকে থেকে 20 বছর আগে জানছি যে 16% নারী ওইখানে বাংলাদেশের, সেই খবর রাখছেন? 16%, অর্থাৎ প্রতি 100 জনের 16 জন নারী বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সেই বেশ্যালয়ে। এটা নিয়ে তো কেউ কোনোদিন কথা বললো না, কেউ কোনোদিন মিডিয়াতে বলেনি, কিন্তু বলে শোনা গেছে শোনা গেছে, এটা খুব বলে, কিন্তু ওইটা আর বলে না। জিবি রোড দিল্লির, সেখানে প্রস্টিটিউশন। জিবি রোডে আমি ময়মনসিংহ এর, জামালপুরের মেয়েদের দেখেছি। কিভাবে চিনলাম? এখন আমি তো তারা আমাকে চিনে নেই, কিভাবে চিনলাম? তারা যখন কথা বলে আঞ্চলিক ভাষায়, তারা তো জানে যে আমি ভারতীয়, আমি আমি তো বাংলা ভাষা বুঝি না। তারা যখন কথা বলতেছে আমি তাদের প্রনাউন্সিয়েশনে বুঝছি এটা ময়মনসিংহের। আমি নয়ডাতে ছিলাম, আমি যখন নয়ডাতে ফিল্ম ইউনিভার্সিটিতে ভর্তি হইতে গেছিলাম এএফটিতে নয়ডাতে, তখন আমি সেখানে গিয়ে দেখছি যে আমি যে ভাষায় আমি ভাড়া থাকতাম কথা বলতেছে জামালপুরের ভাষায়। আমি চমকে গেছি, এটা ফেসবুকে লিখেছি, এমন না যে এখন বলতেছি। চমকে গেছি, কি রে, জামালপুরের ভাষায় কথা বলে? ওরা কি পাসপোর্ট ভিসা নিয়ে গেছে? কারণ ওইখানে যে এটা হয় না, প্রথমে সে রেপ হয় না, বাংলাদেশে যতই সাফা মারেন, কাজের মেয়ে করে যে কি পরিণতি করেন ওটা আমরা জানি। শুধু সৌদি আরবে যায় কাজের বউরা ধর্ষণ হয় না, কাজের মেয়েরা বাংলাদেশে তাদের কি পরিণতি করেন আমরা খুব ভালো করেই জানি। তাদের সবভাবেই তারা আপনারা খাটার সহ্য, এটা ভারতে হয় না। কারণ আমি নয়ডা সে মেয়েরে জিজ্ঞেস করছি, কারণ পরে তারা আমার পরিচয় দিয়েছি। আমি আমি বলছি যে আমি কলকাতার বাঙালি, বলি নেই বাংলাদেশি, তাহলে আরেক সমস্যা হয়, সে পালায় যাবে, নাহলে আমার ক্ষতি করবে। বলছি আমি, সরি আমি বলছি ত্রিপুরায় থাকি। কারণ আমি যতবার ভারতে অবৈধ থেকেছি, ইলিগাল থেকেছি, আমি প্রতিবার পরিচয় দিতাম ত্রিপুরার, কারণ আমি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরের ভাষার প্রনাউন্সিয়েশন বাংলার আমি একটু করতে পারি না, কিন্তু আমাদের সাথে মিলে ত্রিপুরার, তাই আমি সব জায়গায় ত্রিপুরার কথা বলি। নিজের নাম কি বলতাম শুনলে আপনারা হাসবেন। বাংলাদেশে আমাদের আমাদের এলাকার যারা সরিষাবাড়ি হয়, আমার বন্ধুর নাম বলতাম, তার বাপের নাম বলতাম, কারণ সেটা আমার মুখস্থ থাকতো। অথবা আমাদের এলাকার কাউন্সিলর নাম বলতাম, মানে ওই নাম তার নাম আমার নাম বলতাম, এইভাবে আমি থাকতাম। কাউন্সিলর মানে পরে বলছি কাউন্সিলর, পরে তো হয়েছে কাউন্সিলর। মানে আগে আমার বন্ধুদের নাম দেয়, মনে করেন আমার বন্ধুর নাম হলো রতন শাহ, আমি নিজের নাম রতন শাহ বলতাম। মনে করেন আমার বন্ধুর নাম বিপ্লব কর্মকার, আমি তো বিপ্লব কর্মকার বলতাম। মনে করেন আমার বন্ধুর নাম মন্টুলাল তেওয়ারি, মনে করেন আমি আমি নিজেকে গিয়ে মন্টুলাল তেওয়ারি বলতাম, আমার বাপের নাম আমার বাবার নাম বলতাম, কারণ আমার পাশেই তার বাসা। আমি মুখস্থ বলতে পারতাম, কারণ আমি তো মন্দিরে আসা যাওয়া করতাম, কম বেশি তো কিছু বুঝি, এগুলো বলতে পারতাম। অথবা মনে করেন আমি গিয়ে বলতাম আমাদের বাপের নাম বলতে গিয়ে আমার স্যারের নাম বলতাম, আমার হিন্দু স্যার ছিল তাদের নাম বলতাম, বা তার ছেলের নাম বলতাম বলতাম আমি ত্রিপুরার পরিচয় দিই, কারণ হলো যে কণ্ঠ আমার সাথে মিলবে না, ধরা পড়বো না আমি। যে কলকাতা বললে একজন ক্যালকেশিয়ান আসলেই তো আমি ধরা খাই যাবো তার প্রনাউন্সিয়েশনে। এরকম জি। হাজারো হাজারো লাখ লাখ এই মুহূর্তে মিনিমাম আমি বলে দিই আপনাকে, কেউ 5 কোটি লিখেছে, কেউ 3 কোটি, এত হবে না, 5 কোটি হবে না, 3 কোটি মিনিমাম এই মুহূর্তে বাংলাদেশি আছে, মুসলমান, হিন্দু না, হিন্দু তো আছেই, এবং ওরা আছে, ওরা থাকবে, ওরা আসবে না, আসার দরকার না। আমি মনে করি যারা বাংলাদেশে হিন্দু আছে তাদেরকেও বাংলাদেশের উচিত এদের বিদায় করে দেওয়া ভালোই ভালো, আর ভারতের উচিত এদের ভালোই ভালো নিয়ে চলে যাওয়া, কারণ এদের মুসলমানরা এখানে থাকতে দিবে না। তাদের বাংলাদেশের মুসলমানরা এই বাংলাদেশের হিন্দুদের থাকতে দিবে না। এই কথা শুনে মুসলমানরা তোমার গালাগালি করে, কিন্তু তাদের মনের কথা কিন্তু এটাই। আর হিন্দুরা আমার গালাগালি করে কেউ কেউ, যে ভাই আমার দেশ ছাড়া আমি যাবো কেন? আরে ভাই তুমি তো যাবা না, তোমার ঘেটি ধরে বের করে দিবে। আমি বলছি তুমি চলে যাও, তুমি পরিস্থিতি, তোমার জান মাল সম্মান সম্ভ্রম নষ্ট যাতে না হয় সেই জন্য বলছি আগে চলে যাও। এখন কেউ কেউ বলে আমি নাকি ষড়যন্ত্র করি হিন্দুদের বিরুদ্ধে, এটা আবার প্রচার চালায়। ভাই আমি উচিত কথা, আমি পাশের কথা আগে কই, এর জন্য তুমি গালি দিলে তোমার কিছু করার নাই, কিন্তু এটা তো ঘটবে। খালি পেটে আর খালি পায়ে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, তোমাদের থাকতে দিবে না এই দেশের মুসলমান। কারণ এই দেশের মুসলমানদের মাইন্ডসেট আমি জানি, আমি জানি আপনারা আমার সাথে এই কথা দ্বিমত করতে পারেন, আপনারা দুইজন হয়তো তাদের মধ্যে পড়বেন না, কিন্তু এই দেশের বেশিরভাগ মুসলমান চায় এই বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হোক, বিশেষ করে হিন্দু শূন্য হোক, তারপর তারা শুকরানা নামাজ আদায় করবে। এটা তার ডিক্লেয়ার দায়িত্ব, এটা তো ডিক্লেয়ারটা আমার কথা না, এটা তো তারা বলতেছে এখন। এরা শুধু, আরে ভাই এখন কেউ কেউ বলবে
ফরিদ তুমি তো বানায় বানায় বলতেছো সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি হয়। আরে ভাই এরা তো ডিক্লেয়ার দেয় ভারত দখল করে, বাংলাদেশে লিল্লাখন হাঁপানি রুগী এরা ডিক্লেয়ার দেয় কাজের বেটি কাজের বেটা রিক্সাওয়ালারা হুমকি দিতেছে ভারত দখল করবে, হিন্দুদের রাষ্ট্র দখল করে কালেমার পতাকা চালাবে বলতেছে না? আমি ভুলটা কোথায় বললাম? যারা ভারত দখলের হুমকি দেয় তারা তোমার বাংলাদেশে থাকতে দিবে? প্রশ্নই আসে না। আর আপনি যেটা বললেন মিনিমাম আমার মতে এই মুহূর্তে কম পক্ষে 1 কোটি মুসলমান, কম পক্ষে আমার হিসেবে কমপক্ষে 1 কোটি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশি নাগরিক তারা এখন ভারতে রয়েছে, এবং এরা আজ হোক কাল হোক তাদের আস্তে আস্তে আসতে হবে। এর মধ্যে হয়তো 30 লাখ মনে করেন যে পার্মানেন্ট কাগজপত্র বানিয়ে ফেলেছে, তাদের আপনি কোনোভাবে পাঠাইতে পারবেন না, তারা সেখানে বৈধ হয়ে গেছে, কোনো না কোনো ভাবে পাসপোর্ট করে নিয়েছে, আধার কার্ড প্যান কার্ড সব বানিয়ে নিয়েছে। আর কারো কারো যেগুলো ওই যে একটু পরে গেছে, বিশেষ করে 2000 সালে পরে যারা গেছে তারা একটু বিপদে আছে, তাদেরকে ফিরে আসতেই হবে আপনাকে। 2000 সালের আগে যারা গেছে তারা হয়তো কোনো না কোনো ভাবে, অধিকাংশ মুসলমান কি করেছে জানা, নিজের বাপের নাম আর বলে না, ওরা দেখবেন টিভির ক্যামেরার সামনে আনবেন ধরা খেয়ে যাবে। মনে করেন যেমন আমাকে যে প্রস্তাব দিয়েছিল, আমাকে আমাকে বলা হয়েছিল, কোন মুসলিম আমাকে বলেছিল, মুসলিম আমার বন্ধু মানুষ, সে বলেছিল তুই এক কাজ কর, আমার বাপের নাম তুই বলবি, তুই শুধু তোর বাপের নাম বলবি না, তাহলে আর তোর কোনো সমস্যা হবে না। এরকম ভাবে বহু মুসলমান রয়েছে, তারা নিজে তারা টিভির ক্যামেরার সামনে, তাহলে বুঝে যাবে যে জামালপুরের সলিমুদ্দি, ময়মনসিং এর কলিমুদ্দি, আর রাজশাহীর কদ্দুস, আর মনে করেন যে চিটাগাং এর আকরাম ধরা বেড়ে যাবে ক্যামেরার সামনে আসলে। কারণ ওইখানে গিয়েও বলতেছে, মনে করেন আপনার ছেলে, মনে করেন ভুইয়ার সাহেবের ছেলে, ওইখানে গিয়ে বলছে শেখ ফরিদের ছেলে, এটা বলে তারা আছে কাগজপত্র, তাই আমি বলছি এটা আমার পোলা, তাই তারা টিকে গেছে। এই ধরনের অনেক আছে, এগুলো যখন ধরা শুরু করবে তাহলে 1 কোটি বেড়ে আসবে, তাহলে 1 কোটি বেড়ে আসবে। এবং মনে রাখেন হিন্দুর চাইতে মুসলমান দ্বিগুণ আছে ভারতে, বাংলাদেশি হিন্দুর সাথে বাংলাদেশি মুসলমান দ্বিগুণ ভারতে এই মুহূর্তে আছে। চাপা যতই মারুক ভারত খুব খারাপ, ভারত ভালো না, কিন্তু ভারতে গিয়ে থাকে, খায়, চাকরি বাকরি করে। জি ধন্যবাদ। জি ফরিদ ভাই জটিল, ভয়ঙ্কর এবং মানে ভয় পাওয়ার মতো কথা বলছেন। আমি কিন্তু না না এত না না তথ্য সরি সরি, আমার জানা না না নেই। না না না, এটা আপনি ফিরিয়ে নেন, আমি ভয় দেখার জন্য বলি নাই, আমি সত্যটা তুলে ধরেছি, আমি সত্যটা তুলে ধরেছি। কেউ প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো, যদি কেউ প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারবো। এটা আমি তথ্য তুলে ধরলাম কেন, যাতে এটার সমাধান হয়। আমি সত্য সত্য শুনেন, আমার যদি অসুখ হয়, মনে করেন আমার ঘ্যাগ হয়েছে, এটা তো দেখবেন, কিন্তু পিঠে টিউমার হইলে, পিঠে যদি এত বড় ফটকা হয়, ওটা তো কেউ দেখবেন, আমাকে তো স্বীকার করতে হবে আমার অসুখ হয়েছে, তখন না আপনি সমাধান দিতে পারবেন। আপনি যদি রোগ স্বীকার না করেন সমাধান হবে না। আপনি কি জানেন যে এই গত 72 ঘন্টায় কতজন বাংলাদেশি ভারত থেকে বাংলাদেশে ঢুকে? আপনারা তো বলতেছেন যে 2000 3000, 1.5 লক্ষ ঢুকেছে, 1.5 লক্ষ 3 দিনে ঢুকেছে, আমার কাছে ইনফরমেশন আছে, 1.5 লক্ষ ঢুকেছে। আপনারা কি তা জানেন? এটা তো বাদ দিলাম, পশ্চিমবঙ্গ থেকে 25,000 থেকে 30,000 মুসলমান পাকিস্তান পাঠানো হয়েছে, এটা তো আপনারা জানেনই না। তাহলে ওইখানে যদি পাকিস্তান পাঠানো হয়, ডাইরেক্ট পাকিস্তান, মহারাষ্ট্র দিয়ে, তাহলে সরি মহারাষ্ট্র না, রে কি রাজস্থান বর্ডার দিয়ে, তাহলে বাংলাদেশ দিয়ে কত ঢুকতেছে আপনি এখন বুঝতে পারতেছেন? ভারত কিন্তু চাণক্য নীতির দেশ, সে আপনার সে সিকরা সিকরি করে কাজ করবে না, সে কিভাবে পুশব্যাক করতেছে কেউ জানতেই আছে না। আপনি কি জানেন খোদ ভারত সরকার বিজেপির ঘুষ দিয়ে লোক ঢুকাইতেছে, বলে দিলাম এখন, খোদ বিজেপি কে ঘুষ দিয়ে ঢুকাইতেছে, ব্রোকারদের ঘুষ দিয়ে বলতেছে তাড়াতাড়ি বিদায় কর বিদায় কর। সেই জন্যই কিন্তু ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ কি বলেছে, যে যারা যারা চলে যাবে তাদের বিরুদ্ধে মামলা হবে না, ক্যাম্পেও রাখবে না। সেই জন্য এটা কি একটা অপশন যে তুমি ভাগো ভাগো। শুভেন্দু অধিকারী বলছে না জলদি ভাগো, ভাগতে বলছে। এই প্রথমে এইভাবে পাঠাবে, যতটুকু এমনি বিদায় করা যায়, তারপরে যখন না যাবে, 3 দিনেই যদি 1.5 লাখ যায়, তাহলে সরি 3 দিন না 4 দিনে 1.5 লক্ষ গেছে, গত 4 দিনে 1.5 লক্ষ বাংলাদেশি মুসলমান চলে গেছে, অলরেডি বাংলাদেশে ঢুকে পড়ছে তারা। এটা খেদানোর পরে তারপরে যারা থেকে যাওয়ার চেষ্টা করবে তাদের না পাকড়াও করবে, তারপরে এগুলো না পুশব্যাক করবে, ধরে ধরে ক্যাম্পে রাখবে, ক্যাম্পে এদের রাখার জন্য রাখেনি। জি ধন্যবাদ। আর আমি ভয় দেখার জন্য বলি নাই, আমি বলেছি তথ্যটা সামনে আনলাম যাতে আমরা সমাধান করতে পারি, 2 দেশ মিলে বসে, বা আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ভারত মানবে না, আর আমরা প্রতিবেশী রাষ্ট্র, 2 পক্ষ বসে একটা সিদ্ধান্ত নিতে হবে যেটা কিভাবে সমাধান করা যায় ঝামেলা ছাড়া। সেই জন্য আমি বলেছি এগুলো সত্যকে স্বীকার করতে হবে, তাহলে সমাধানটা দ্রুত সম্ভব। মানে রোগ যদি স্বীকার না করেন আপনার চিকিৎসা হবে না। জি ধন্যবাদ। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সব নেতারাও যদি এসে কোনো আওয়ামী লীগ তৈরি করে, সেটা কি আওয়ামী লীগের সমর্থক কর্মী শুভানুধ্যায়ী
যারা আওয়ামী লীগকে ভালোবাসে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসে, তাদের কাছে এরা কোনো পাত্তা পাবে? ওদের ঐকান্তিক ইচ্ছা, ওদের মনের আগ্রহ, প্রাণের আগ্রহ, ওদের দিবানিশি স্বপ্ন হলো যে শেখ হাসিনা যেন বাংলাদেশের রাজনীতিতে আর না থাকে, তিনি যেন অন্তত অবসর গ্রহণ করেন। এবং মতিউর রহমান চৌধুরী তো কত ধরনের মিথ্যা কথা বলে। সে তারেক রহমানের ভাষণকে ইতিহাসে স্থান করে নিবে, রাজনৈতিক ভাষণ, গেটিসবার্গ ভাষণ হয়েছে, এগুলা বলেছে। তারেক রহমানকে সে খুব ভালোবাসে মতিউর রহমান চৌধুরী। আমার এক বন্ধু মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে বলল যে মতিউর রহমান চৌধুরী সম্পর্কে কিছু বলার জন্য। আমি বললাম ঠিক আছে বলি, কারণ মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক, সে কয়েকটা বিতর্ক তুলেছে এবং তাকে নিয়ে কথা বলা আমার জন্য খুবই কষ্টকর। কারণ হলো, একটা মানুষের যদি কোনো ধরনের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি না থাকে তখন তাকে নিয়ে কথা বলতে আমার কষ্ট হয়। কিন্তু আবার এটাও তো সত্য যে আমরা তো কাপড় ভিজিয়েছি, তাই না? নদীতে নেমেছি, আর সাঁতারটা তো কমপ্লিট করতে হবে। কত আবর্জনা নিয়েই তো কথা বললাম। সেই সূত্র ধরে আরেকটা আবর্জনা নিয়ে কিছু কথা তো বলা যেতেই পারে। বাংলাদেশে যত সাংবাদিক বা সংবাদপত্রের সম্পাদক আছে, তার মধ্যে সবচেয়ে ইতর এবং সবচেয়ে লেখালেখি বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিতে সবচেয়ে কমজোর হইল এই মতিউর রহমান চৌধুরীর। সে অনেক বয়স্ক সাংবাদিক, ইত্তেফাক থেকে তার সাংবাদিকতা শুরু। সে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিল। আমি ফরেন মিনিস্ট্রিতে যখন ডিজি পাবলিক ডিপ্লোমেসি এই সাংবাদিক যারা ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, এদের সাথে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে, কারণ তারা ফরেন মিনিস্ট্রিতে যা কিছু করে সেটার সাথে এই শাখাটার একটা যোগাযোগ আছে। সেখানে আমার সময় যে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টের যে গ্রুপটা ছিল, সেখানে সবচেয়ে বদমাস যে সাংবাদিকটা ছিল মিজান নামে। এই মিজানকে সবাই চিনে। ক্ষুধার্ত একটা দরিদ্র ইতর, মানে আমার লাইফে আমি এত ইতর খুব কম দেখেছি। আমি কয়টা ইতর দেখেছি তাদের কথা আগেও বলেছি। এই একটা ইতর ছিল এই মানব জমিনের মিজান, আর মিজানের বস হইল মতিউর রহমান চৌধুরী। আমি একটা থিওরিতে বিশ্বাস করি যে আপনার একই ধরনের মানুষ একই ধরনের মানুষকে আকর্ষণ করে। এই মিজান যে মতিউর রহমান চৌধুরীর সাথে মিশলো, এর কারণ হলো দুটোই বদমাস, অত্যন্ত নিচু জাতের প্রাণী। কিন্তু এদেরকে নিয়ে আমাদের আলোচনাটা করতে হয় কেন? এরা সমাজে বিশৃঙ্খলা বলুন কিংবা বিশেষ উদ্দেশ্য হাসিল বলুন, এগুলোতে খুবই পরিপক্ক। মতিউর রহমান চৌধুরীর যে কাগজ মানব জমিন, এটা তো আমরা সবাই জানি ট্যাবলয়েড হিসাবে, হলুদ সাংবাদিকতা হিসাবে আবির্ভূত হয়েছিল। তার আগে সে কি করেছে, কোথাও সে সাকসেসফুল হয় নাই। এই মানব জমিন বের করে ট্যাবলয়েড মানে ছোট কাগজের সাইজ ছোট হবে এবং সেখানে নানান সেন্সেশনাল কাহিনী থাকবে। আর বাংলাদেশে তো যেহেতু সমাজটা একটা বদ্ধ মৌলবাদ দ্বারা অন্ধকারাচ্ছন্ন একটা সমাজ, যে সেখানে যে কোনো গল্প গুজব এবং বিশেষ করে তার সাথে যদি যৌনতার কোনো সম্পর্ক থাকে, সেগুলো হটকেকের মতো বিক্রি হবে। মানুষের এই চাহিদার উপর পুঁজি করে এই মতিউর রহমান চৌধুরী তার মানব জমিন বের করেছে। এই হলো তার মোটা দাগে তার ইতিহাস। এবং সেই কাগজও খুব একটা চলে না। সেখানে সে ডিক্লারেশনে কাগজ যদি 500 কপি ছাপায়, হয়তো 50,000 কপি ছাপাচ্ছে বলে নিউজ প্রিন্ট, শুল্কমুক্ত নিউজ প্রিন্ট কিনে সেগুলা বাজারে বিক্রি করে। এগুলা হলো মূলত এদের বাণিজ্য। এই দুর্নীতিগুলো আসলে বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু কে করবে সেটা? মতিউর রহমান চৌধুরী দুইটা বিতর্ক করেছিল। শুরুতে সে একটা বিতর্ক করেছিল, আমি মনে করি এটা আমাদের জন্য এটা আমাদেরই ফেভারে যায়। সে বিতর্ক করেছিল যে শেখ হাসিনা তো কোনো পদত্যাগপত্র দেননি। আসলে তো এটা সবাই জানি যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের পদত্যাগ পত্র কারো কাছে সাবমিট করেন নাই, চুপ্পুর কাছেও না, কোথাও না, উনি রেখেও যান নাই। ইদানিং বের হয়েছে, সে বলছে এটা ভ্যানিটি ব্যাগে করে প্রধানমন্ত্রী নিয়ে গেছে। গেছে, কিন্তু উনি তো সাবমিট করেন নাই, যদি এটা সত্য ধরে নেই। এখানে ফ্যাক্টটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের পদত্যাগপত্র কাউকে দেন নাই। এই জিনিসটা তো আমরা আওয়ামী লীগের পক্ষে ব্যবহার করারও সুযোগ পাচ্ছি যে কোনো সময়ে ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পত্রের অস্তিত্ব না থাকাতে শেখ হাসিনাই কিন্তু এই পদত্যাগপত্র আবিষ্কার হওয়া বা এটা পাওয়া যাওয়া পর্যন্ত, কিংবা যথাসময়ে নির্বাচন হওয়া পর্যন্ত, অর্থাৎ শেখ হাসিনা সরকারের সেই ধারাবাহিকতা, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এতে ইউনূস থেকে শুরু করে তারেক রহমানের সরকার সব কিন্তু আপনার অবৈধ হয়ে যায়। সুতরাং এটা আমাদের পক্ষে কিন্তু একটা অস্ত্র হিসাবে রয়ে যাচ্ছে। এবং মতিউর রহমান চৌধুরী তো কোনোভাবেই চায় না শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসুক বা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। তাহলে সে হাবমুখের মতো এই বিতর্কটা কেন তুলল? বলে তার পত্রিকা বিক্রি হবে, স্টোরিজ তৈরি হবে, এইটা। এছাড়া আমি এখানে কোনো কিছু দেখি না। কিন্তু যেটা সত্য হলো যে এই পদত্যাগ পত্র বিতর্ক মতিউর রহমান চৌধুরী সামনে নিয়ে যেটা সে স্টাবলিশ করেছে, সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই।
তার মানে হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাই না? আরেকটা বিতর্ক মতিউর রহমান তুলল যে সে তার বোঝাই যায় তার কথাবার্তায় সে আরেক লাল বদরের সাথে ইন্টারভিউ দিচ্ছে। লাল বদরের ওই মেয়েটার নাম আমি খেয়াল করিনি, আমি দেখেছি সে দুই একটা এইরকম সে পডকাস্ট করে। এদের কোনো তেমন কোনো কিন্তু ভিউ নাই। এরা পরিপুষ্ট হয়েছিল 71 টিভি বিভিন্ন টেলিভিশনে আওয়ামী লীগের সরকারের সময় চাকরি করে। এরা সাংবাদিকতা শিখেছে, ইন্টারভিউ নেওয়া শিখেছে, এখন তারা এগুলা করছে। কিন্তু এরা যে এক একটা জঙ্গি জামাতের প্রোডাক্ট, এটা আমরা তখন বুঝি নাই, এখন বুঝছি, এখন দেখতে পাচ্ছি। নাজনীন নামে একটা মেয়ে আছে, আরো অনেক আছে, সব নাম জানিও না, মনেও থাকে না। সেখানে মতিউর রহমান চৌধুরী বললো যে না, শেখ হাসিনা দিচ্ছে না আওয়ামী লীগের নেতৃত্ব অন্যদের হাতে, অন্য নেতারা নাকি ওই মতিউর রহমান চৌধুরীর কাছে ফোন করে করে কান্নাকাটি করে যে শেখ হাসিনার জন্য তারা আসতে পারছে না, আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে না, এইসব যত কথাবার্তা আছে আর কি। তো এইটা করে কি মতিউর রহমান চৌধুরী কি আওয়ামী লীগকে বিভক্ত করতে পারবে? শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সব নেতারাও যদি এসে কোনো আওয়ামী লীগ তৈরি করে, সেটা কি আওয়ামী লীগের সমর্থক কর্মী শুভানুধ্যায়ী যারা আওয়ামী লীগকে ভালোবাসে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসে, তাদের কাছে এটা কোনো পাত্তা পাবে? সবাই জানে পাবে না। কিন্তু সে কতগুলো নেতার নাম মেনশন করলো। ভবিষ্যতে বরঞ্চ এই নেতাগুলো কর্মীদের সম্মুখে প্রশ্নের সম্মুখীন হবে। এরা কি সবাই চায় এটা? না, এরা ইনোসেন্টও হতে পারে, কি হতে পারে সেটা না। কিন্তু এই যে মতিউর রহমান চৌধুরীর মুখে যদি কারো নাম আসে, সেটা কিন্তু আওয়ামী লীগের কর্মীরা কিন্তু মার্ক করছে। ভবিষ্যতে আমি নিশ্চিত তাদেরকে প্রশ্নের সম্মুখীন করবে। সেটা মনে হয় আওয়ামী লীগের কোনো নেতার কোনোভাবেই উচিত হবে না মতিউর রহমান চৌধুরীকে অন্তত ফোনে কথা বলা বা ফোন করা। আর তার ফোন পেলেও কিন্তু এই নেতাগুলোর উচিত হবে ফোন না ধরা। কারণ হলো শেখ হাসিনা আগে হয়তো একা আওয়ামী লীগের ওয়াচডগ ছিলেন, কিন্তু 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা অপমানিত হওয়ার পর শেখ হাসিনার মান সম্মান রক্ষা করার জন্য আজকে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক বলুন, মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক বলুন, এইভাবে 5 থেকে 8 কোটি মানুষ এখন শেখ হাসিনার কে পাহারা দিচ্ছে। তার মানে আওয়ামী লীগকেও পাহারা দিচ্ছে। এই অবস্থায় যদি কেউ শেখ হাসিনাকে পাশ কাটিয়ে কাউকে কারোর সাথে ফোনে কথা বলে, সেই ফোন যদি কোনো সময় যদি লিক হয়ে যায়, চিন্তা করেন আপনারা যদি কেউ বলে থাকেন, আমি জানি না বলছেন কিনা, তাহলে আপনাদের কি অবস্থা হবে বাংলাদেশে? আপনারা দেখতে পাচ্ছেন না তারেক রহমান বাংলাদেশটা চালাতে পারছে না, শেখ হাসিনা বাংলাদেশ যেভাবে চালিয়েছিল সেভাবে কেউ চালাতে পারছে না, ইউনূস এসে লুটপাট করে চলে গেছে। কিভাবে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে আপনারা আওয়ামী লীগের লোকজন না বুঝলে কে বুঝবে? সুতরাং কেউ আসলে ভুল করেও এই ধরনের এই মতিউর রহমান চৌধুরীর মতো লোকজনের সাথে ফোনে কথা বলবেন না। ফোন আসলেও কেটে দিবেন, গালি দিবেন। গালি দিলেও তো সেটা পর ভবিষ্যতে শোনাতে পারবেন নিজের ফেভারে। কিন্তু ওই প্রেম প্রীতির আলাপ আপনারা করবেন না। কারণ হলো যে এতে আপনারা নিজেদের ক্ষতিগ্রস্ত করবেন, উপকার তো কিছু পাবেন না। যা হোক, এগুলো বলারও দরকার আছে কিনা আমি জানি না। মতিউর রহমান চৌধুরী তো কত ধরনের মিথ্যা কথা বলে। সে তারেক রহমানের ভাষণকে ইতিহাসে স্থান করে নিবে, রাজনৈতিক ভাষণ, গেটিসবার্গ ভাষণ হয়েছে, এগুলা বলেছে। তারেক রহমানকে সে খুব ভালোবাসে মতিউর রহমান চৌধুরী, ঠিক আছে, রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমানকে ভালোবাসতে পারে, কিন্তু এছাড়া আসলে মতিউর রহমান চৌধুরীর কি কোনো মূল্য আছে সমাজে? আমি মনে করি নাই। এগুলো তৈরি হয়েছে কেন? একটা বিভক্ত সমাজে এই ধরনের সুবিধাভোগী হলুদ সাংবাদিকরা সবসময় আপনার সুযোগ গ্রহণ করে, সুযোগ পায়। এটা শুধু হলুদ সাংবাদিকতা বা সাংবাদিকতার জগতে না, সব জগতে। আপনি সব জায়গায় কিন্তু একটা দ্বিধাবিভক্ত সমাজে, যেখানে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে 50-50 বিভাজিত হয়ে আছে, সেখানে মতিউর রহমান চৌধুরী সুযোগ পাবে, আমেরিকানরা সুযোগ পাবে, ভারতীয়রা সুযোগ পাবে, চাইনিজরা সুযোগ পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে শেখ হাসিনার পক্ষে যে জোয়ার তৈরি হচ্ছে, সেই জোয়ার যে এই মতিউর রহমান চৌধুরীকেও চিন্তান্বিত করছে, আসিফ নজরুলকে চিন্তান্বিত করছে, ইউনূসের ডাকাততন্ত্রের অন্যান্য সদস্যদের চিন্তাগ্রস্ত করছে, সেগুলারই বহিঃপ্রকাশ হইল এই মতিউর রহমান চৌধুরীর আবার নতুন করে বিতর্ক তৈরি করা। ওদের ঐকান্তিক ইচ্ছা, ওদের মনের আগ্রহ, প্রাণের আগ্রহ, ওদের দিবানিশি স্বপ্ন হলো যে শেখ হাসিনা যেন বাংলাদেশের রাজনীতিতে আর না থাকে, তিনি যেন অন্তত অবসর গ্রহণ করেন। কারণ ওরা জানে যে শেখ হাসিনার স্রোতে, শেখ হাসিনার নামে যেই প্লাবন ধেয়ে আসছে, এই প্লাবনে এরা সবাই খড়কুটোর মতো ভেসে যাবে। তারা সেটা ভেসে যেতে চায় না, এটাই তো স্বাভাবিক, সে চাইবে না। কিন্তু এরা যে অপরাধ 24-এর জঙ্গি উত্থানের সাথে জড়িত হয়ে করে ফেলেছে, সেখান থেকে তো ওদের আমরা কেউ রক্ষা করতে পারবো না। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ নিয়ে আলোচনা কোনো মতেই থামছে না, বহুমুখী আলোচনা। আওয়ামী লীগের নেত্রী বা সভানেত্রী শেখ হাসিনা, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, শেখ রেহানাকে নিয়ে আলোচনা হচ্ছে, জনাব সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের যে বর্তমান কমিটি, সেই কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা
যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং জনরোষ রয়েছে, এবং অনেকেই মনে করছেন যে এই সমস্ত লোকজনের কারণে আওয়ামী লীগ দলগতভাবে গত 10 বছর ধরে ক্রমাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আওয়ামী লীগের যত দুর্গতি, সেই দুর্গতিকে যদি 3 ভাগ করা হয়, তাহলে এক ভাগ হলো সেই আওয়ামী লীগের যে সকল সেই দুর্নীতিবাজ ব্যবসায়ী, সাংবাদিক, আমলা, কামলা তারা ছিলেন, তাদের একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটটি দেশের অর্থ পাচার, অর্থ লোপাট, প্রতিপক্ষকে আক্রমণ করা, প্রতিপক্ষের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়ে নিজেদের মধ্যে একটা সিন্ডিকেশন করে চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি এই কয়েকটি পণ্যকে তারা জিম্মি করে হাজার হাজার কোটি টাকা তারা গত 17 বছর আয় করেছে, দেশের বাইরে পাচার করেছে এবং নিজেরা স্ফীত হয়েছে। আবার বলছি, এই গ্রুপটি হলো, এদের মধ্যে সাংবাদিক আছে, এদের মধ্যে ব্যবসায়ী আছে, এদের মধ্যে আমলা আছে, এদের মধ্যে কামলা আছে, কারা কারা আছে আপনাদের সেগুলো সব মুখস্থ, কিন্তু এর একটা গ্রুপ। দ্বিতীয় আরেকটা গ্রুপ হলো দলের মধ্যে মন্ত্রী, এমপি এবং মন্ত্রী এমপির বাইরে মেয়র, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে অন্য যে সকল রাজনীতিবিদ রয়েছেন, এর মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত আছেন। তো এই সিন্ডিকেটের যারা লোকজন, তারা একেবারে সর্বনিম্ন যদি কেউ চুরি করে থাকে 100 কোটি টাকা করেছে, আর উচে তো হাজার হাজার কোটি টাকা। এমন অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে যারা গত 17 বছরে শত শত কোটি টাকা চুরি, চামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো করে দেশ এবং দেশের বাইরে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এবং সেটা কারো নাম বলবো না, আমি শুধুমাত্র একটা উদাহরণ দেই। এক ব্যবসায়ীকে আমি জানি, এই আওয়ামী লীগ পতনের ঠিক মাস 3 আগে সেই ব্যবসায়ীর একটা বড় জমি একজন চেয়ারম্যান কিনবেন, উত্তরবঙ্গের একজন চেয়ারম্যান। তো জমি বেশ বড় মাপের জমি, জমির মূল্য ধরুন হয়তো 25 কোটি টাকা। এখন এই জমির জন্য তিনি 50 লাখ বা 1 কোটি টাকা সেই ব্যবসায়ীকে তিনি অ্যাডভান্স দিলেন যে জমির দলিল হবে। এর মধ্যে শেখ হাসিনার পতন হয়ে গেল, আর সেই চেয়ারম্যান এই যে পালিয়ে গেল, আর ওই ব্যবসায়ীর কাছে তার টাকা চাওয়ার মতো অবস্থা রইল না। তো বোঝার চেষ্টা করুন যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এই অবস্থা। অনেক সংসদ সদস্য যাদের বিরুদ্ধে বদনাম যে তারা মানে বস্তা ভরে ভরে ঘুষ খেতেন, এবং তাদের যে টাকা ডেইলি তাদের যে টাকা ইনকাম হতো, এটা গণনা করার মতো অবস্থা তাদের ছিল না। এই জন্য অনেকের বাড়িতে টাকার মেশিন ছিল, টাকা গণনা করার মেশিন ছিল সংসদ সদস্যদের। মন্ত্রীদের কথা বাদ দিলাম, আমি বেশ কয়েকজন লোককে চিনি যাদের কথা এখন ইন্টারনেটে খুব আলোচনা হচ্ছে, যারা কেউ হুইপ ছিলেন বা কেউ সংসদ সদস্য ছিলেন, নিজের নামে, মেয়ের নামে ইংল্যান্ডে, কানাডাতে 200 কোটি 300 কোটি টাকা দামের বাড়ি কিনেছেন। মার্সিডিস মেব্যাস এর যে জিপগুলো, একদম হাই গ্রেডের যে জিপগুলো, 5000 সিসির যে জিপগুলো, সেগুলো তারা ওই বিদেশে চালাচ্ছেন। অনেকে সেই রোলস রয়েস গাড়ি একাধিক, ছেলের জন্য একটা কিনেছেন, নিজের জন্য একটা কিনেছেন, রোলস রয়েস প্যান্থম এই গ্রেডের গাড়ি তারা চালাচ্ছেন ইউএসএতে। তো এই যে দুর্নীতিবাজ যে একটা গ্রুপ আওয়ামী লীগের, যারা এই মুহূর্তে পালিয়ে আছেন কিন্তু কম্পারেটিভলি অনেস্ট, তারা এই দুর্নীতিবাজ গ্রুপটিকে, দলের মধ্যে যারা নেতা তাদেরকে বাদ দেওয়ার জন্য দলীয় সভানেত্রীকে প্রাণান্তভাবে তারা চেষ্টা চালাচ্ছেন, কনভিন্স করছেন যে এদের দ্বারা হবে না। এরপরে আরেকটি গ্রুপ রয়েছেন দলের মধ্যেই, এরা মনে করছেন যে সব দায় শেখ হাসিনার। তারা শেখ হাসিনাকে মাইনাস করতে চাচ্ছে, শেখ হাসিনার পরিবর্তে জয়কে আনতে চাচ্ছে, শেখ হাসিনার পরিবর্তে পুতুলকে আনতে চাচ্ছে, শেখ হাসিনার পরিবর্তে রেহানাকে আনতে চাচ্ছে, এবং দলের একেবারে গভীর আমরা এখান থেকে যেই কথাগুলো শুনি। এটা গেল আওয়ামী লীগের মধ্যে এই ত্রিমাত্রিক রসায়ন হচ্ছে দলের নেতৃত্ব পরিবর্তনের জন্য। আর অন্যদিকে যেটি
বিভিন্ন মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছে। সেই রিফাইন্ড আওয়ামী লীগে অনেকের নাম আসছে বাংলাদেশে। আইভির নাম আসছে, সেলিনা হায়াত আইভি, সাবের হোসেন চৌধুরী থেকে শুরু করে আরও অনেকের নাম আসছে। কেউ কেউ অবশ্য আমার নামও বলছে। কিন্তু আল্লাহর ওয়াস্তে বলছি যে এই ধরনের কোনো জিনিসের সঙ্গে আমার কখনো সংযোগ ছিল না, আগামীতেও হবে না, আর এই ধরনের কর্মকাণ্ডে আমি আর বাকি জীবনে জড়াবো না। কাজে এই জিনিসগুলো অনেকে দুষ্টামি করে বলে যে "এই, আপনার নামও তো এভাবে শোনা যাচ্ছে", হোয়াট এভার মেবি। আমি একেবারে প্রথম দিন থেকে বলেছি যে ১-১১টি আমি খুব ক্লোজলি দেখেছি। ১-১১ সময় বিএনপিকে, আওয়ামী লীগকে ঘনিষ্ঠভাবে দেখেছি। এর কারণ হলো ২০০১ সন থেকে আমি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। তো সেই সুবাদে ১-১১ সময় আমি যে বিভৎস রূপ আওয়ামী লীগের, সেনাবাহিনীর, বিএনপির সবার একটা বিভৎস রূপ আমি দেখেছি। এখানে আসলে ফ্যামিলি ডাইনেস্টি বা দলের যে প্রধান পারিবারিক যে রাজনীতি, এর বাইরে আসলে নেতাকর্মীরা একসেপ্ট করে না। যতদিন পর্যন্ত শেখ হাসিনা জীবিত আছে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার বাইরে কোনো রাজনীতি হবে না। নো রিফাইন্ড, নো সুপার রিফাইন্ড, নাথিং। এটা যে বলুক না কেন, স্বয়ং যদি ডোনাল্ড ট্রাম্প, স্বয়ং যদি মোদি, এরপরে শি জিনপিং, এরপরে ধরুন ভ্লাদিমির পুতিন, সব বাংলাদেশে আসে, এসে আওয়ামী লীগের কাউন্সিল হয়, সেই কাউন্সিলে যদি বলে যে আমরা শেখ হাসিনার পরিবর্তে জয়কে মনোনীত করলাম, এটাও হবে না। এটাই বাংলাদেশ আওয়ামী লীগের ম্যাথমেটিক্স। কাজেই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা রয়েছে তাকে কেন্দ্র করেই রাজনীতির হিসাব করতে হবে এবং গুনতে হবে। এর বাইরে সাধারণ সম্পাদক, অন্যান্য পদ পদবিগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তো সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা চলে আসবেন আগস্ট মাসের মধ্যে বা আগামী ৬ মাসের মধ্যে, এই ধরনের কথাবার্তা যেভাবে হচ্ছে, একই সঙ্গে অন্যান্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু নিদারুণ কথাবার্তা হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকে বলার চেষ্টা করছেন যে অমুককে কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অমুকের নাম শোনা যাচ্ছে না, অমুক আর আসবে না, ওর ব্যাপারে নেত্রী ভীষণ রকম বিক্ষুব্ধ। এ সকল কথাবার্তা বলা হচ্ছে, যদিও আমি কথাগুলো বিশ্বাস করি না। বিশ্বাস করি না এই কারণে, জাস্ট দুটো উদাহরণ দিই। একটা তারেক জিয়াকে নিয়ে একটা উদাহরণ দিই, আর একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনার উদাহরণটা এরকম, আমার পাশে বসতেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হয়েছিলেন পরে নসরুল হামিদ বিপু। তো বিপু ভাই আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল। উই ইউজ টু শেয়ার ম্যানি থিংস। পরবর্তীতে আমি জেলে যাওয়ার পরে আর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি, কিন্তু আমরা সংসদে যে 5টি বছর ছিলাম, আমি, বিপু, ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু, মুরাদ জং, আমরা এই কজন একেবারে হরিহর আত্মার মতো পাশাপাশি বসতাম। একেবারে সামনের সারিতে আরও 2জন লোক ছিলেন। একজন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, কামাল সাহেবের পরে আব্দুল মজিদ, সেই অ্যাডভোকেট মজিদ, হবিগঞ্জের এমপি, আর একটা ছিল জাহির, অ্যাডভোকেট জাহির। আর পার্লামেন্টারি যে কমিটি ছিল, এই কমিটির যারা সদস্য প্রায় সবার সঙ্গে, এই যে এখন বিএনপির মঞ্জু সাহেব আছেন, তারপরে রেজা আছেন, জাতীয় পার্টির হুইপ ছিলেন বা চিফ হুইপ ছিলেন, রেজা আছেন, এরপরে ওমর ফারুক চৌধুরী রাজশাহীতে পরবর্তীতে শিল্প প্রতিমন্ত্রী হয়েছিলেন, ওনাদের সবার সঙ্গে আমার একেবারে হরিহর আত্মার বন্ধুত্ব ছিল। তো সেই সুবাদে প্রায় সব কিছুই নসরুল আহমদ বিপু আমাকে শেয়ার করতেন। একদিন দেখি তার খুব মন খারাপ। আমি বললাম যে বিপু ভাই, কী হলো, আপনার মন খারাপ কেন? কেউ বললো যে রনি আর বলো না, সকালবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, তো প্রধানমন্ত্রী একেবারে রেগে মেগে অস্থির, কেন আসছো, আমার কাজ নাই, অলওয়েজ ডিস্টার্ব করো, যাও। একথা বললেন, আমি মাথা নুয়ে সেখান থেকে চলে আসতেছিলাম। তো আমি যখন চলে আসলাম, উনি আবার ডাকালেন, ডাকিয়ে একেবারে সেই গণভবনের দোতলায় নিয়ে গেলেন। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সেই গল্প, দুপুরে খাওয়া দাওয়া ইত্যাদি। গল্পের এক ফাঁকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, মহিউদ্দিন খান আলমগীরকে যদি অর্থমন্ত্রী বানাই তাহলে কেমন হয়? তো বিপু সাহেব বললেন যে হ্যাঁ আপা, ভালো হয়। এর কারণ হলো যে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছেন, এখানে ইতিবাচক কথা বলাটাই রাজনৈতিক রেওয়াজ। তো সেখানে প্রধানমন্ত্রী বললেন যে এই তোমাদের একটা খারাপ অভ্যাস, যখন যা কিছু জিজ্ঞাসা করি সুর মিলাও আর দালালি করো।
ওনাকে যদি অর্থমন্ত্রী বানানো হয়, উনি একদিনের মধ্যে পুরো বাংলাদেশ লুটপাট করে খেয়ে ফেলবেন। তো যাই হোক, এই কথা বললেন, নসরুল হামিদ বিপু শুনলেন, চুপচাপ থাকলেন। পার্লামেন্টে এসে শুনেন যে মহিউদ্দিন খান আলমগীরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। তখন তিনি হাসলেন যে এই যে আজকে বিকেলবেলা দুপুরের সময় ওনার সঙ্গে আমার যে কথা হলো প্রধানমন্ত্রী, এবং স্বয়ং প্রধানমন্ত্রী যার সম্পর্কে এই কথা বললেন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হলো। কাজেই রাজপুরুষদের যে কমিটমেন্ট বা তাদের যে যাকে বলা হয় রাগ বিরাগ, এটা কখন কিভাবে থাকে বলা যায় না। তারেক রহমান সাহেবের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি অনেককে মন্ত্রী বানিয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। তিনি যাদেরকে একেবারেই পছন্দ করতেন না, অনেকের সঙ্গে কথা বলতেন না, অনেকে কথা বলার জন্য তার সাথে দেখা করার জন্য ইংল্যান্ডে গিয়েছেন, দিনের পর দিন বসে থেকেছেন, দেখা করেননি। অনেককে তিনি মঞ্চ থেকে, অর্থাৎ ওই লন্ডন থেকে তিনি সেই যে সকল পাবলিক মিটিং কন্ডাক্ট করেছেন, তো সেই মিটিংয়ের মঞ্চে অনেক লোক বসা ছিল, তাদের মধ্যে কাউকে কাউকে তিনি বলেছেন যে গেট আউট, মঞ্চ থেকে নামো। এইরকম লোকদের অনেককে মন্ত্রী বানানো হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী বানানো হয়েছে। আবার অনেককে যাদেরকে মনে করা হতো যে বিএনপি যদি কোনোদিন ক্ষমতায় আসে, একজন লোক যদি মন্ত্রী হয় তাহলে এই লোকটি মন্ত্রী হবে, এরকম অনেক মানুষ মন্ত্রী তো দূরের কথা এমপি পদে মনোনয়নও পায়নি। তো কাজেই এই যে বাইরে যত কথাবার্তা হয়, এটা আসলে মানে আমাদের একটা প্রেডিকশন, আমরা বলি, কিন্তু বাস্তবে বিএনপি, আওয়ামী লীগ বা জামাত, এই বড় বড় যে রাজনৈতিক দল, ইভেন এরশাদ, তারা আসলে শেষ মুহূর্তে কি কারণে, কার প্রলোভনে, কার ইনফ্লুয়েন্সে, কার প্রভাবে কাকে বাদ দেন আর কাকে গ্রহণ করেন, এটা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। কাজেই শেখ হাসিনা এখন কার প্রতি রাগ আছেন, কাকে ভালোবাসছেন, এটা মানে বলা যাবে না। যেমন অনেকে বলেন, মানে সত্য মিথ্যা আমি জানি না, অনেকে বলেন যে তিনি এখন সেই এস আলমের নাম শুনতে পারেন না, তিনি এখন সালমান এফ রহমানের নাম শুনতে পারেন না। আর একজন বলেন যে তিনি এখনো পর্যন্ত মনে করেন সালমান এফ রহমান কোনো অন্যায় করেনি, তার কোনো টাকা নেই এবং তার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগ করার কারণে তার যতটুকু হালাল ব্যবসা ছিল সেটাও নষ্ট করে দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতা আমাকে এই কথা বলেছেন, এবং শেখ হাসিনার সঙ্গে তার এই বিষয়টি নিয়ে খোলামেলা আলাপ হয়েছে। তো সেই ক্ষেত্রে নতুন নেতৃত্বে কে আসবেন, কারা কারা আসবেন, এগুলো আসলে এখনো পর্যন্ত শেখ হাসিনা ছাড়া কেউ জানে না। তবে যারা অর্গানাইজ হচ্ছেন, বিশেষ করে প্রবাসে যে সকল ছাত্রনেতা আছেন, যাদের তুলনামূলকভাবে দুর্নীতির যে অভিযোগ, মানে যেটাকে বলা হয় পুকুর ডাকাতি, পুকুর চুরি বা সাগর চুরি, এইরকম নাই, কিন্তু আউটস্ট্যান্ডিং একটা যাকে বলা হয় ছাত্র রাজনীতির একটা ট্র্যাক রেকর্ড আছে। তারা সবাই কিন্তু কাজ করছেন। যেমন এনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, গোলাম রব্বানী, ছাত্রলীগের যে সেক্রেটারি গোলাম রব্বানী, তারপরে লিয়াকত শিকদার, ছাত্রলীগের সভাপতি, আলাউদ্দিন নাসিম, বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক, তারা সবাই কিন্তু একেবারে হরিহর আত্মার মতো কাজ করছেন। এদের একটা গ্রুপ শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন, আবার একই সঙ্গে এই টোটাল যে কর্মকাণ্ডগুলো চলছে সেই কর্মকাণ্ডের সঙ্গে জয় সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করছেন। তারেক রহমান সাহেব যেভাবে যোগাযোগ রক্ষা করছেন, জয় ঠিক তার চেয়ে আরও কৌশলে, কোনো রকম মানে ওয়েব মিটিংয়ে না এসে কেবলই মাত্র টেলিফোনে, ওয়ান টু ওয়ান বৈঠকে, টেলিগ্রামে খুবই সিক্রেটলি তিনি এই দলকে গুছানোর জন্য সর্বোচ্চ এফোর্ট দিচ্ছেন, এবং খুব ঘন ঘন আমেরিকার বিভিন্ন স্টেটে যাচ্ছেন, ঘন ঘন দিল্লিতে আসছেন, এই সকল কথাবার্তা শোনা যাচ্ছে। আর এর প্রেক্ষিতে যারা বৃদ্ধ নেতৃত্ব রয়েছেন, আর যাদের সম্পর্কে নাম বললাম না, এর কারণ হলো আপনারা সবাই জানেন প্রচুর অভিযোগ রয়েছে, তাদেরকে বাদ দিয়ে এই তরুণদের মধ্য থেকে ভালো ভালো নেতৃত্ব সৃষ্টির জন্য
যে চেষ্টা চলছে, এর প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে আগামীতে আসলে কতটা গুণগত পরিবর্তন আসবে, আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে, ইট ডাজ নট ম্যাটার। ম্যাটার হলো এই যে আমরা যে আওয়ামী লীগকে নিয়ে কথা বলছি, আওয়ামী লীগকে নিয়ে ভিডিও বানাচ্ছি, আপনারা দেখছেন, আওয়ামী লীগকে নিয়ে গান তৈরি করা হচ্ছে, বায়োস্কোপ তৈরি করা হচ্ছে, এবং এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে ভীষণ রকম ব্যস্ত। আওয়ামী লীগের যারা সোশ্যাল মিডিয়াতে খুব ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করছেন, তাদের মধ্যে পক্ষের লোক আছে, বিপক্ষের লোক আছে, আবার এদের মধ্যে ঝগড়া হচ্ছে, ঝাঁটি হচ্ছে, সেগুলো নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। ইট মিনস এখনও আওয়ামী লীগের একটা রাজনৈতিক মূল্য আছে, রাজনৈতিক গুরুত্ব আছে এবং রাজনৈতিক শক্তি আছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।